হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর WBTA টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। অলরেডি আমি 3টে ডিস্ট্রিক্টের MCQ প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান আপলোড করে দিচ্ছি। যা দেখুন অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে 4 নম্বর ডিস্ট্রিক্টটা দেখে নাও, ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট কোশ্চেন, পেজ নাম্বার SC 66 অর্থাৎ 66 নম্বর পেজের এখানে যে MCQ প্রশ্ন আছে দেখে নাও। পার্ট বি সেকশন 1-এর যে MCQ প্রশ্ন আছে প্রত্যেকটা MCQর কোশ্চেনের ব্যাখ্যা সহকারে সমাধান করে দেবো, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। এবং এর আজকে যে কনসেপ্টগুলো যে প্রশ্নগুলো আলোচনা করবে এর কনসেপ্টটা বেস করে অন্যান্য কোশ্চেন যাতে তুমি সমাধান করতে পারো সেই হিসাব পুরো ডিটেলসে সমাধান করবো। ওকে, সেই জন্য তোমরা ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও প্রথম কোশ্চেনটা কি আছে। কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ ও উলম্ব উপাংশের √3 গুণ, ওই স্থানের বিনতি কোণ কত হবে? ওই স্থানের বিনতি কোণটা কত হবে বের করতে পারে। দেখো অপশনগুলো আমি লিখে দিচ্ছি। 1-এর আই, অপশান এ দেখেন কত হচ্ছে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি। অপশান বি 45 ডিগ্রি, অপশান সির 60 ডিগ্রি, আর অপশান ডি 75 ডিগ্রি। দেখুন কি বলেছে, কি কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। এখানে বলছে কি কোন স্তর ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, আমি যদি হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। ওকে, আর কি ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো লম্ব উপাংশ, এটা ভি। কি বলছে দেখে নাও। আর এইটা হচ্ছে আমার বিনতিকোণ থিটা। ওকে, বিনতিকোণ থিটা। কি বলছে দেখে নাও, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের √3 গুণ। অনুভূমিক উপাংশটা এইটা হচ্ছে কি উলম্ব উপাংশের √3 গুণ, অর্থাৎ √3 × ভি। ওকে, তাহলে এই বিনতি কোণটা থিটার মান কত হবে দেখে নাও। তাহলে আমরা বলতে পারি কি, আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, tan থিটা লম্ব হবে v/h, তাই না? তাহলে v/h বলতে পারি কি v/h ইকুয়াল টু 1/√3। ওকে, v/h তাহলে বা tan থিটা ইকুয়াল টু v/h কত 1/√3। তাহলে 1/√3 tan কত ডিগ্রি মানে 1/√3 tan 30 ডিগ্রি মান, তাই না? tan 30 ডিগ্রি কত হচ্ছে 1/√3, আর tan 60 ডিগ্রি হচ্ছে কি শুধু √3। তাহলে বলতে পারি কি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত হচ্ছে অপশান এ 30 ডিগ্রি। ভালো করে দেখে নাও, এখানে কোশ্চেনে বলেছে কি কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, অর্থাৎ এইচটা লম্ব উপাংশের √3 গুণ। লম্ব উপাংশের √3 গুণটা হচ্ছে এইচ। তাহলে v/h করলে 1/√3 আসছে। আমরা এখানে tan থিটা ইকুয়াল টু v/h, যেখানে থিটা হচ্ছে বিনতি কোণ v/h। তাহলে v/h এর মান যদি বসাই 1/√3 হচ্ছে 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। ওকে, তো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে কি বলছে দেখেন, কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখেন। এখানে একটি সমান্তরাল পাত ধারকের পাত দেওয়ার অন্তর্বর্তী স্থানে কে ইকুয়াল টু পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তেল দ্বারা পূর্ণ আছে, তেলটিকে সরিয়ে নিলে ধারকত্ব কত হবে? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে অপশানগুলো আমি লিখছি। কোশ্চেন নাম্বার 2, অপশান এ বলছে কি √2c। অপশান বি দেখে নাও 2c। অপশান সিটা কি বলছে c/√2। অপশান ডিটা বলছে কত দেখে নাও c/2। তাহলে দেখে নাও একটা ক্যাপাসিটর আছে, সমান্তরাল পাত আছে, ধরলাম এর মাঝখানে ফিল আছে কি একটা তরল দ্বারা ফিল আছে। ওকে, তরল দ্বারা পূর্ণ আছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু 2। তা দেখে নাও তাহলে সি ইকুয়াল টু কত হয় ε0 কে α/a/d। আলফা হচ্ছে কি এর ক্ষেত্রফল। এবার এখানে কে কি বলেছে দেখো না, কে ইকুয়াল টু 2। তাহলে এখানে বলতে পারে কি, আর বা এটা সি ইকুয়াল টু নর্মাল যে কোনো মাধ্যমের ক্ষেত্রে দেখো না, সি ইকুয়াল টু ε0 কে α/d। যদি বাই মাধ্যম ধরি, অর্থাৎ এখান থেকে যদি এই দুটো প্লেটের মাঝখানে যদি বায়ু থাকে, কিছু না থাকে, তার ধারকত্ব ধরলাম সি, তাহলে সি ইকুয়াল টু ε0 α/d। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু ε0 α/d, এটা হচ্ছে বাই মাধ্যমে ধারকত্ব।
পাত দুটির মধ্যে যখন বায়ু থাকবে অন্য কোনো মাধ্যম থাকবে না, সেটা হচ্ছে সি ড্যাশ ইকুয়াল টু এপসিলন নট আলফা বাই ডি। আর সিটা হচ্ছে কি, যখন দুটি সমান্তরাল পাতের ভিতরে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে সেক্ষেত্রে আমার ধারকত্ব কত হবে, এপসিলন নট কে আলফা বাই ডি। ওকে, এটা তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে বা সি ইকুয়াল টু কে এর মান 2 ইন্টু এপসিলন নট আলফা বাই ডি। এই কে এর মানটা এখানে বসালাম, তাহলে এপসিলন নট আলফা বাই ডিটা হচ্ছে কি সি ড্যাশ বায়ু মাধ্যমের ধারকত্ব, তাহলে বা সি বাই 2 এই দুইটাকে নিচে নামালাম, এপসিলন নট আলফা বাই ডিটা হচ্ছে কি সি ড্যাশ। তাহলে বায়ু মাধ্যমে ধারকত্ব হবে কি, অর্থাৎ পাত দুটির মধ্যেকার যদি তরলটাকে বা তেলটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে সেটা থাকছে কি বায়ু হয়ে যাচ্ছে ফাঁকা জায়গা, তাহলে সেই ফাঁকা বা বায়ু মাধ্যম থাকলে সেক্ষেত্রে ধারকত্ব হবে কি সি বাই 2। ওকে, তাহলে এখানে দেখো না কি বলছে কোশ্চেনটা, তাহলে এর বলেছে কি তেলটাকে সরিয়ে নিলে ধারকত্বটা কত হবে, তাহলে সেটা বায়ু মাধ্যম হয়ে যাবে, সেটা হচ্ছে কি সি বাই 2 হবে, অর্থাৎ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাবো আমরা। পরের কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো না, এখানে যে কোন তারের রোধ ন্যূনতম হয় যখন তার মাপগুলি হয়, দেখে নাও এখানে যে কোনো তারের রোধ ন্যূনতম হয় যখন তার মাপগুলি হয় অপশান এ এল বাই 2 এ। এল হচ্ছে কি এখানে দৈর্ঘ্য, তারটার দৈর্ঘ্য এল বাই 2 এ হচ্ছে কি ক্ষেত্রফল ডবল হবে, আর কি 2L এ, অপশান সি এল এ, অপশান ডি এল 2 এ। এখানে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দুটো বলে দেওয়া আছে, অর্থাৎ তারের বলা যেতে পারে যে দৈর্ঘ্য প্রস্থর রেশিওটা বা দৈর্ঘ্য প্রস্থটা কেমন হলে সেই তারের রোধটা ন্যূনতম হবে। ওকে, তাহলে আমি ছবিটাকে তোমরা বলছি, ব্যাপারটা বুঝে নাও, খুবই সহজ ব্যাপারটা আছে। কোশ্চেন নাম্বার 3টাকে দিয়ে বলছে দেখো না, তাহলে একটা তার আছে, তাহলে এটা একটা তার। ওকে, তাহলে এই তারের রোধ ন্যূনতম হবে কখন, অপশানগুলো দিয়েছে, অপশান এটা হচ্ছে কি এল বাই 2, 2a, অপশান বিটা কি বলছে দেখে নাও 2L, এ। অপশান সিটা কি বলছে দেখে নাও, অপশান সিটা বলছে এল এ। অপশান ডিটা কি বলছে দেখে নাও, অপশান ডিটা বলছে কি এল 2a। তা দেখে নাও, আমরা ওহমস ল বা রোধের বিভিন্ন ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আকার আমরা যখন বের করেছিলাম সেখানে দেখেছিলাম কি রোধের ক্ষেত্রে পুরো পরিবাহী দৈর্ঘ্য যেই হারে বৃদ্ধি পায় তার প্রস্থটা সেই হারে কমে, তাই না? আমরা তো জানি কোনো একটা তারকে টানলে দৈর্ঘ্য বাড়লে কি তারটা সরু হয়ে যায়, কোনো একটা মোটা তার থাকলে তাকে যদি এবার টানো দেখবে তারটা সরু হয়ে যাবে। ওকে, তার মানে দৈর্ঘ্য যেই হারে বৃদ্ধি পাবে ক্ষেত্রফল সেই হারে কমবে, বা ক্ষেত্রফল যেই হারে বৃদ্ধি পাবে দৈর্ঘ্য সেই হারে কমবে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি দেখো, সঠিক উত্তর কি অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, কারণ এল বাই 2 দৈর্ঘ্যটা যেই হারে কমেছে ক্ষেত্রফলটা সেই হারে বেড়েছে। কারণ কি দেখে নাও, এইটা লজিকটা হচ্ছে কি দেখে নাও, কোনো তারকে টানার আগে যা তার আয়তন হবে টানার পর তার আয়তন সেম থাকবে, তাই না? তাহলে দেখে নাও ক্ষেত্রফল দ্বিগুণ হলে দৈর্ঘ্যটা কি হবে, অর্ধেক হয়ে যাবে। যদি ধরলাম একটা তার আছে, ওকে, তার দৈর্ঘ্য হচ্ছে এল আর ক্ষেত্রফল হচ্ছে এ। এবারে তারটা বা ক্ষেত্রফলটাকে বাড়ানো হলো, তাহলে ক্ষেত্রফলটাকে যদি বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফলটা এ থেকে করালো কি 2a। ওকে, তাহলে এখন এ ড্যাশ ইকুয়াল টু কত হয়েছে, এ ড্যাশ ইকুয়াল টু 2a, তার দৈর্ঘ্যটা ধরলাম এল ড্যাশ, এখন যে নতুন হবে তার দৈর্ঘ্যটা আমরা জানি না, সেটা এল ড্যাশ, তাহলে এটা হচ্ছে এ ড্যাশ। তাহলে এর আয়তন এখানে একটাই তারকে, এটা ভালো করে বুঝে নাও, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখে নাও। একটা এ দৈর্ঘ্য, এ ক্ষেত্রফল এবং এল দৈর্ঘ্য একটা তার ছিল, তাকে গলানো হয়েছে, গলিয়ে তার ক্ষেত্রফলটাকে এর যা ক্ষেত্রফল তার দ্বিগুণ ক্ষেত্রফলের তার তৈরি করা হয়েছে, করা যেতেই পারে একটা, তাহলে তার দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাকে ভাবতে হবে কি প্রথমটার আয়তন কত ছিল, এর আয়তন কত হবে, আয়তন ভি ইকুয়াল টু এ ইন্টু এল, তাই না? এটা তার আয়তন, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এর আয়তন কত হবে, ভি ইকুয়াল টু এ ড্যাশ ইন্টু এল ড্যাশ। ওকে, এটা এবার যদি আমরা এর ক্ষেত্রফলটাকে দ্বিগুণ করি তাহলে আমরা দেখে না এই তারের যা আয়তন, এই তারের আয়তন দুটো কি পরস্পর সেম হবে, এই দুটো আয়তন পরস্পর সেম হবে, কারণ কি একই তারকে গলিয়ে আমি এটা করেছি। সাপোজ এক্সাম্পল ধরে নাও একটা তামার তার,
এল দৈর্ঘ্যের তার ছিল, এ ক্ষেত্রফল ছিল, তাকে তুমি গলিয়ে দিয়েছো, গলিয়ে দিয়ে তাকে একটা মোটা অর্থাৎ 2a এর যে ক্ষেত্র আছে তার ডবল ক্ষেত্রফল বিশিষ্ট একটা তার তৈরি করেছো, তাহলে তার দৈর্ঘ্যটা কত হবে? তাহলে আমরা জানি কি, যেহেতু এই তারটাকে গলিয়ে এটা করেছি, তাহলে এর আয়তন সমান, তাহলে এর আয়তন কত হবে? এ ড্যাশ এল ড্যাশ, আর এর আয়তন এ এল, তাহলে বলতে পারি কি অতএব এ ড্যাশ এল ড্যাশ ইকুয়াল টু এ এল। এবার এ ড্যাশটার মান বলছে 2a, আমি 2a করেছি, তাহলে বা 2a ইন্টু এল ইকুয়াল টু এ এল, তাহলে এ কাটবে, ওকে, এল ড্যাশ, তাহলে এল ড্যাশ ইকুয়াল টু এল বাই 2, তাই না? এল ড্যাশ ইকুয়াল টু এল বাই 2, অর্থাৎ ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেলে দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকেও প্রমাণ করতে পারবো এটা, যে দৈর্ঘ্য যেই হারে বৃদ্ধি পাবে ক্ষেত্রফল সেই হারে কমতে থাকবে, ক্ষেত্রফল যেই হারে বাড়তে থাকবে দৈর্ঘ্য সেই হারে কমতে থাকবে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এল বাই 2 হলে এটা 2a হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বলতে দেখে নাও, এল এবং আর দ্বারা যথাক্রমে আবেশক ও রোধক প্রকাশ করা হলে এল বাই আর এর মাত্রা হবে, এল বাই আর এর মাত্রা হবে। তাহলে এর মাত্রা কি হবে দেখে নাও, খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 4, ওকে, কোশ্চেন নাম্বার 4 অপশান এ। অপশান এটা কি বলছে দেখে নাও, অপশান হচ্ছে কি এখানটায় বলেছে দেখে নাও M0 L0T, M0 L0T1, এইটা অপশান বি। অপশান বি বলছে দেখে নাও M স্কোয়ার L0T2, M স্কোয়ার L0T2। অপশান সি, অপশান সিটা কি বলছে দেখে নাও, এখানে অপশান সিটা দেখে নাও, অপশান সি হচ্ছে কি M0 L0T0, M0 L0T0, এইটা অ্যাকচুয়ালি অপশান এ, এইটা হচ্ছে অপশান এ, ওকে, অপশান এ, এইটা হচ্ছে অপশান বি, এটা হচ্ছে অপশান সি, ওকে, এটা একটা আমি ঘুরিয়ে দিয়েছিলাম, ওকে, তাহলে এটা অপশান এ বি সি, ওকে। এইটা অপশান ডিটা কি বলছে দেখে নাও, অপশান ডিটা বলছে এখানটায় M1 L1T2, M1 L1T2, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। কার বলছে এল বাই আর, এলটা হচ্ছে কি আবেশক বা সাবেশাঙ্ক যেটা বলে থাকি, আর হচ্ছে কি রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে এই দুটোর অনুপাত কি হবে, এই দুটোর অনুপাত হচ্ছে কি সময়ের, এই দুটো মিলে অনুপাতের একক হচ্ছে কি সময়ের একক। এল বাই আর হচ্ছে সময়ের একক, 1/CR এইটাও সময়ের একক, এগুলো মনে রাখবে, ওকে। 1/CR ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স, আর এল বাই আর ইন্ডাক্টার আর হচ্ছে রেজিস্ট্যান্স, এদের অনুপাত হচ্ছে সর্বদা কি সময়ের একক হবে। তাহলে এল বাই আর কার একক, সময়ের একক, শুধু সময় থাকবে, তাহলে তাছাড়া কিছু থাকবে না। তাহলে এখানে দেখে নাও অপশান এটাও হবে না, কারণ সবই জিরো আছে। অপশান বি দেখে নাও M0 L0, তাহলে এম এল নেই, T1 শুধু টি আছে, তাহলে এইটাই শুধু সময়ের একক, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশান বি সঠিক হবে, বাদ বাকি এইগুলো সব ভুল হবে, কারণ এল বাই আর হচ্ছে কার মাত্রা, সময়ের মাত্রা বা সময়ের একক, ভালো করে মনে রাখবে, ওকে। তো পরের কোশ্চেন আমরা যাব। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেনে দেখেন কি বলছে, একটি আয়ত ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে সুষম তড়িৎ ক্ষেত্র ই হলে প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি হবে অপশান এ এপসিলন নট ই স্কোয়ার, অপশান বি হাফ অফ এপসিলন নট ই স্কোয়ার, অপশান সি ই স্কোয়ার বাই 2 এপসিলন নট, অপশান ডি ই স্কোয়ার বাই এপসিলন নট। কোনটা হবে দেখে নাও। সমান্তরাল পাত ধারক আছে, তার মধ্যবর্তী দুটি পাতের মাঝখানে বায়ু মাধ্যম আছে, তাহলে তার দ্বারা প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি বা শক্তির ঘনত্ব কত হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজে সমাধান করা যাবে, দেখে নাও। তাহলে কীভাবে করবো আমরা, অপশান এ, ওকে, অপশান এ কী বলছে দেখে নাও এপসিলন নট স্কোয়ার, অপশান বি, ওকে, অপশান বিটা কী বলছে দেখে নাও হাফ অফ এপসিলন নট স্কোয়ার, অপশান সি, অপশান সিটা কী বলছে দেখে নাও ই স্কোয়ার বাই 2 এপসিলন নট, অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখে নাও ই স্কোয়ার বাই এপসিলন নট, ওকে। এইটা তা দেখে নাও এর মধ্যে কোনটা সঠিক হবে দেখে নাও। শক্তি ঘনত্ব আমরা জানি কি একটা ধারকের ধারকত্ব কত, শক্তি কত হয় হাফ অফ সি ভি স্কোয়ার, যেখানে সি হচ্ছে ধারকতা আর ভি হচ্ছে কি বিভব, ওকে। তাহলে বিভব যদি হয় তাহলে আমরা জানি কি আবার আমরা জানি কি সি ইকুয়াল টু এপসিলন নট আলফা বাই ডি, এবং ভি ইকুয়াল টু কি জানি ইডি,
ভি ইকুয়াল টু কি ই ইন্টু ডি, তাই না? আমরা তো জানি এটা ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। তাহলে যদি মানটা বসাই তাহলে অতএব ইউ ইকুয়াল টু হাফ অফ সিটা হচ্ছে কি এপসিলন নট আলফা বাই ডি ইন্টু ই ডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2 এপসিলন নট আলফা বাই ডি ইন্টু ই স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার একটা ডি কাটবে, তাহলে ইউ ইকুয়াল টু পাচ্ছি 1/2 এপসিলন নট ই স্কোয়ার ইন্টু আলফা ডি। এখান থেকে আলফা এখান থেকে, তাহলে আলফা ডি হচ্ছে কি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য, তাই না? এটা হচ্ছে কি পাত দুটির মধ্যেকার দূরত্ব ডি আর ক্ষেত্র হচ্ছে আলফা, তাই না? এর ক্ষেত্রফলটা হচ্ছে কি পাতের ক্ষেত্র আলফা, তাহলে আয়তন কত হবে আলফা ডি। তাহলে এই ক্ষেত্রে আয়তনকে যদি ভাগ করে দিই তাহলে এখানে বলতে কি, তাহলে বা স্মল ইউ ইকুয়াল টু ইউ বাই আলফা ডি ইকুয়াল টু হাফ অফ এপসিলন নট ই স্কোয়ার। তাহলে এইটাই শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব। ওকে, এটা কি বলা হয় শক্তি ঘনত্ব বলা। তাহলে ইউ ইকুয়াল টু হাফ অফ ইজ এপসিলন নট ই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে শক্তি ঘনত্ব। তাহলে অ্যান্সারটা কোনটা হবে দেখে নাও, অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে কী আর বললাম কেন, প্রথমে আমরা হচ্ছে কি একটা ধারকত্বের শক্তির রাশিমালা হচ্ছে কি হাফ অফ সি ভি স্কোয়ার। সি এর মানটা বসাবো, ভি এর মানটা বসাবো, যেটা আছে মান বসিয়ে দিলেই খুব সহজে বেরিয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন নাম্বার দেখে নাও, কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোশ্চেনটা কী বলতে দেখে নাও, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগের অভিমুখ নিম্নের কোণটি সমান্তরাল। বেগের অভিমুখ নিম্নের কোণটি সমান্তরাল। অপশানগুলো কি কি আছে দেখে নাও, আমি লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 7, অপশান ই। অপশান এটা কি বলছে, বি ক্রস ই। অপশান বি ই ক্রস বি। অপশান সি শুধু ই। অপশান ডিটা কি আছে বলতে দেখে নাও, শুধু বি। কোনটা রাইট হবে দেখে নাও। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অভিমুখ বা বেগের অভিমুখ কোনটা দেখে নাও। আমরা যদি 3D লিখে দেখি, ওকে, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা ধরলাম এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই বরাবর যদি আমার তড়িৎ ক্ষেত্র থাকে, এই বরাবর যদি আমার চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে তরঙ্গটা এইভাবে এই দিকে মুভ করবো, এই দিকে গচ্ছিল হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি দেখে নাও, ই ক্রস বি। ওকে, ই ক্রস বি দেখে নাও, ই ক্রস বি এইভাবে ঘোরাও। তাহলে এইভাবে যদি একটা কোনো বোতলের মুখ যদি খোলো তুমি, এভাবে ঘোরালে কি হবে, সেটা উপর দিকে যাবে, তাহলে এই দিকে যেটা অ্যাক্সিস হবে। তাহলে ই ক্রস বি করলে সেটা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গের বেগের অভিমুখ প্রকাশ করে। সঠিক উত্তর কী হবে, অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন নাম্বার 8টা কী বলে দেখো নাও, লেন্সের 1/v ও 1/u লেখচিত্রের প্রকৃতি হলো। লেন্সের 1/v এবং 1/u এর লেখচিত্রের প্রকৃতি হলো অপশান এ সরল রেখা, অপশান বি অধিবৃত্ত, অপশান সি আয়তাকার পরাবৃত্ত, অপশান ডি বৃত্ত। খুবই সহজ আছে দেখে নাও। তুমি সিম্পল বইটা যদি একবার পড়ে থাকে লেন্সের জায়গাটা, খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে। লেখচিত্র সেখানে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার কত ছিল, 8। অপশান এ বলছে দেখুন, লিখছে বলছে কি সরল রেখা, কি দেখো না সরল রেখা, অপশান বি অধিবৃত্ত, অপশান সি আয়তাকার, অপশান ডি বৃত্ত, তাই না? তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে আমাকে ছবি রাখতে হবে। তাহলে কি দেখে নাও, 1/v ভার্সেস 1/u লেখচিত্র। যদি লেখচিত্র অঙ্কন করা যায় এই দুটোর, অ্যাকচুয়ালি লেখচিত্র প্রকৃতি হবে এই রূপ দেখে নাও। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে 1/u আর এটা হচ্ছে কি 1/v। আর লেখচিত্র হবে কি এই রূপ লেখচিত্র দেখে। তাহলে এটা হচ্ছে কি 1/u এবং 1/v লেখচিত্র। অর্থাৎ এটা যদি আমি এক্স অ্যাক্সিস বলি, এক্স অ্যাক্সিস ইকুয়াল টু এক্স অ্যাক্সিসের জায়গায় যদি আমি 1/u বলি,
এবং ওয়াই অ্যাক্সিসকে 1/v দ্বারা বলে দেখাই, আর লেখচিত্র হবে 1/u আর 1/v এর এই রূপ। তাহলে দেখুন এটা কি আছে, স্ট্রেট লাইন আছে, তাহলে এটা হবে কি, অ্যান্সার কি হবে দেখে নাও, অপশান এ, সরল রেখা। ওকে, তাহলে 1/v এবং 1/u এর লেখচিত্র হবে কি, সরল রৈখিক বা সরল রেখা। এই চিত্রটা ভালো করে মনে রাখো, এটা সরল রেখা হবে। ওকে, পরে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা দেখে না কি বলছে। কোশ্চেন নাম্বার 9 এখন ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় রেখাচিত্রের দুটি প্রস্থের অনুপাত 1:3, ব্যতিচার ঝালর সজ্জায় সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? খুবই সহজ কোশ্চেন, দেখে নাও। এখানে অ্যাকচুয়ালি ছিদ্রের প্রস্থ বলতে এখানে আমার বিস্তারটা, ওকে, এখানে আমরা বিস্তার ধরে নেবো এটা। তাহলে দেখে নাও কীভাবে হবে এটা। কোশ্চেনটা খুবই ইজি আছে, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলেই এর অ্যান্সারটা চলে আসবে। এখানে কি বলেছে দেখে নাও, এখানে কোশ্চেন নাম্বার 9। ওকে, এখানে A1/A2 অনুপাত কত বলে দেখো, 1:3। ওকে, এখানে বলছে কি 1:3 বা 1/3, এটা বলে দিয়েছে। কি বের করতে হবে, আইম্যাক্স কি বলছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন, আইম্যাক্স বাই আই মিনিমাম এর ভ্যালু কত হবে। অপশানটা দেখে নাও কি বলছে, অপশান এ কি বলছে দেখে নাও, 9:1, 2:1, 16:1, 9:1, অপশান বি 2:1, অপশান সি 16:1, অপশান ডি 3:1। তা দেখা যাক কীভাবে অ্যান্সারটা আসবে। তো আমরা জানি কি আইম্যাক্স বাই আই মিন ইকুয়াল টু A1 প্লাস A2 তার হোল স্কোয়ার বাই A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার, তাই না? এটা তো এবারে দেখে নাও, আমি একটা কাজ করছি, এখান থেকে A2 কমন নিচ্ছি। তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, পুরোটা বাইরে হোল স্কোয়ার করে দেবো। A2 যদি কমন নিই, A1 বাই A2 প্লাস 1 ডিভাইড বাই A2 যদি কমন নিই, A1 বাই A2 মাইনাস 1, এটা হোল স্কোয়ার। তাহলে দেখে নাও A2 এখানে কেটে যাচ্ছে, সিম্পল। এখানে দেখে নাও A2 কেটে যাবে, তাহলে A1 বাই A2 মান 1/3, তাই না? দেখে নাও 1/3, তাহলে 1/3 প্লাস 1 বাই 1/3 মাইনাস 1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, উপরে 1 প্লাস 3 বাই 3, এখানে 1 মাইনাস 3 বাই 3 তার হোল স্কোয়ার। খুবই সহজ আছে, দেখো না কোশ্চেনটা খুবই ইজি। তাহলে এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, উপরে কত হচ্ছে 3 একে 4, আর নিচে কত যায় 1 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে না, বা 3 থেকে 1 বাদ দিলে তা 2, তাহলে -2 তার হোল স্কোয়ার। তাই 2 2 4, তাহলে কত হচ্ছে -2/1 তার হোল স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার করলে কত চায় 4/1 ইকুয়াল টু 4:1। তো 4:1, ওকে। তাহলে আইম্যাক্স বাই আই মিন ইকুয়াল টু 4/1 বা 4:1। তাহলে এইটা হবে কি সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত। এখানে দেখে নাও, এখানে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলো কিন্তু এখানে মিলছে না, তাই না? তো আমার মতো বলে এই অঙ্কটা ঠিক আছে এইভাবেই, কারণ কি যদি আমার দুটো বিস্তারের অনুপাত দিয়ে দেয়, ভালো করে বুঝে নাও, দুটো বিস্তারের অনুপাত যদি দিয়ে দেয় আর সেখানে যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম তীব্রতার অনুপাত বের করতে বলে, তাহলে এই ফর্মুলাটাই আছে, তাহলে এখান থেকে এটাই হবে। তো তবুও তোমরা চেক করবে যে কোনো জায়গায় যদি মিস্টেক থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে, ওকে। পরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10টা কী বলছে দেখে নাও, এখানে বলছে দেখে নাও, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 0.01, ওকে, প্লাঙ্ক ধ্রুবক h হলে সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ হবে বলে অপশান দিয়ে দেখে নাও। তাহলে সেটা কোনটা হবে দেখে নাও, খুবই সহজ। তো দেখে নাও অ্যান্সারটা কী হবে, কোশ্চেন নাম্বার 10 অপশান এ। অপশান এ কী বলছে দেখে নাও, 10 to the power minus 2h। অপশান বি কী বলছে দেখে নাও, h। অপশান সি, ওকে, এটা h হবে। অপশান সি দেখে নাও 10 to the power 2h। 10 to the power 2h। অপশান ডি
10 to the power 12h, ওকে 10 to the power 12h। তো কোনটা সঠিক হবে দেখে নাও, ফোটন কণা। এখানে বলছে কি ফোটন কণার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 0.01 অ্যামস্ট্রং। তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে দেখো না 0.01 অ্যামস্ট্রং, তার মানে কত হচ্ছে এটা দেখে নাও, এটা যাবো 0.01 ইন্টু 10 to the power -10 মিটার, ওকে। এটা এবার এখানে দেখে নাও দুটো আছে, তাহলে বলতে হয় 10 to the power -12 মিটার। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি পাচ্ছে দেখে নাও, এখানে যদি পয়েন্ট দুটো আছে তাহলে আমি যদি এটি সরিয়ে দিই তাহলে কত হবে 10 to the power -12, দুটো একটা দুটো 10 to the power -12 মিটার। এখানে বলছে কি ফোটন কণার ভরবেগ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা জানি কি E ইকুয়াল টু PC, তাহলে PC হচ্ছে কি hc বাই ল্যামডা ইকুয়াল টু PC, c কাটবে, তাহলে বলতে পারে বা P ইকুয়াল টু h বাই ল্যামডা। তাহলে h বাই ল্যামডার মান কত দেখে নাও 10 to the power -12, তাহলে সেটা উপরে উঠলে কত হবে দেখে নাও 10 to the power 12, ওকে। তাহলে এখানে কত হবে দেখে নাও এটা, তাহলে এখানটা বলতে পারে কি তাহলে বা P ইকুয়াল টু 10 to the power 12h। এটা হচ্ছে কি ফোটন কণার ভরবেগ। তাহলে অপশান দেখে নাও অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, ওকে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাবো, পরের কোশ্চেনে দেখে নাও কোশ্চেন নাম্বার 11, ওকে। কোশ্চেন নাম্বার 11 দেখে নাও কি বলছে কি নিম্নলিখিত কোন ঘটনাটি সাদা আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট করতে পারে না, অর্থাৎ নিম্নলিখিত যে ঘটনা দেওয়া আছে তার মধ্যে কোন ঘটনাটি সাদা আলোকে বিভিন্ন বর্ণে বিচ্ছুরিত বা বিভক্ত করে না। অপশান এ, প্রথম অপশানটা বলছে কি বিচ্ছুরণ, অপশান বি অপবর্তন, অপশান সি ব্যতিচার, অপশান ডি সমবর্তন। তাহলে আমি এখানে অপশানগুলো লিখছি দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলেই এই কোশ্চেনগুলো তুমি মুখে মুখে অ্যান্সার দিতে পারবে এগুলো। তাহলে অপশান দেখে নাও কোশ্চেন নাম্বার 11 অপশান এ। অপশান এটা কি বলছে দেখে নাও, অপশান এ হচ্ছে কি বিচ্ছুরণ অপবর্তন, ওকে বিচ্ছুরণ, অপশান বি অপবর্তন বা ডিফ্র্যাকশন, অপশান সি কি আছে দেখে নাও ব্যতিচার বা ইন্টারফারেন্স, অপশান ডি এটা হচ্ছে কি সমবর্তন বা পোলারাইজেশন। বিচ্ছুরণ আমরা জানি, বিচ্ছুরণ মানে কি বিচ্ছুরিত যাওয়া, ওকে। আলো বিচ্ছুরিত হয়ে যাবে, অর্থাৎ কোনো প্রিজমের মধ্যে পড়লে প্রিজম বলা মানে আইডিয়াল বলা হয় বিচ্ছুরক বলা হয়, যেটা কী করে প্রিজমের মধ্যে সাদা আলো পড়ে সেটা বিভিন্ন কালারে ভেঙে যায়। এখানে বিচ্ছুরণের এই পদ্ধতিতে সাদা আলো তাহলে বিভিন্ন বর্ণে ভেঙে যাবে। তারপর হচ্ছে অববর্তন বা ডিফ্র্যাকশন কী হচ্ছে কি যে চরম বিন্দু অবম বিন্দু, প্রথম অবম দ্বিতীয় অবম, তাহলে এইভাবে হচ্ছে সাদা আলো যদি হয় তাহলে সেন্ট্রাল সাদা হয়ে থাকবে হোয়াইট, বাদ বাকি সব কালারফুল হয়ে যাবে, তাহলে সেখানে কী হচ্ছে সাদা আলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। আর ব্যতিচারা হচ্ছে কি সেখানে যখনই ইন্টারফারেন্স হবে, যখনই ফ্রিঞ্জ তৈরি হয় সাদা আলো দিলে কালারফুল ফ্রিঞ্জ তৈরি হয়ে যাবে, তাহলে সেখানেও সাদা আলো ভেঙে যাচ্ছে। আর সমবর্তন মানে কি সেটা পোলারাইজ করে, ওকে। তারপরে তারা একটা উপাংশকে বাদ দিয়ে দেয়। আমরা জানি তড়িৎ ক্ষেত্র চুম্বকের তরঙ্গ যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের কম্পোনেন্ট থাকে, তার মধ্যে একটা কম্পোনেন্টকে কি হয় স্কিপ করে দেয়, তাহলে আলোকে ডিভাইডেড করে না, ভেঙে দেয় না, শুধু তার একটা উপাংশটাকে তার যে তড়িৎ চুম্বকের তড়িৎ ক্ষেত্র বা তাকে আনপোলারাইজ থেকে পোলারাইজ করে দেয়, তাই না। তাহলে তাকে একমুখে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত করে দেয়, তাহলে সেটা হচ্ছে কি সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি কি সাদা আলো ভাঙছে না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সমবর্তন বা পোলারাইজেশন ইজ এ রাইট অ্যান্সার, ওকে। তো পরের কোশ্চেন যাওয়া, কোশ্চেন নাম্বার 12 কি বলতে দেখে নাও নিচের কোনটির ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সর্বনিম্ন হবে, নিচের কোনটির ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সর্বনিম্ন হবে। অপশান এ হাইড্রোজেন পরমাণু, অপশান বি ডয়টেরিয়াম, অপশান সি হিলিয়াম প্লাস আয়ন, অপশান ডি লিথিয়াম প্লাস আয়ন। খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও। তাহলে আমরা এটা বোর্ডসের আগে সমীকরণটা দেখে নাও কী ছিল, সেখান থেকে আমরা অ্যান্সারগুলো বের করতে পারবো। কোশ্চেন নাম্বার 12 দেখে নাও প্রথমটা কী ছিল, দেখে প্রথমটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু H2 পরমাণু
অপশন এ, অপশন বি ডয়টেরিয়াম কি বলে দেখে নাও, ডয়টেরিয়াম পরমাণু। ওকে, অপশন সি হিলিয়াম প্লাস, অপশন ডি লিথিয়াম প্লাস। আচ্ছা, আর এন কি ব্যাসার্ধ কি হচ্ছে এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, তাই না? এটা ছিল একটা, এটা হচ্ছে মেন এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এবার দেখে নাও, যদি এনতম কক্ষপথ না আমরা যদি দেখি, এখানে দেখে নাও, তাহলে এখানে আরেকটা জিনিস দেখে নাও, এখানে এপসিলন নট পাই এম এইচ স্কোয়ার ই ধ্রুবক, এবং এখানে প্রথম কক্ষপথের ক্ষেত্রে এনটাও ধ্রুবক। তাহলে এখানে আর ওয়ান এনটা এন ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে আর ওয়ান প্রপোর্শনাল টু 1/z, R1 প্রপোর্শনাল টু 1/z। ভালো করে দেখে নাও, এপসিলন ধ্রুবক, এইচ ধ্রুবক, পাই ধ্রুবক, এম ধ্রুবক, তাই না? ভর তো আমরা জানি, ইলেকট্রনের ভর জানি আমরা, তাহলে ইলেকট্রন ভরও ধ্রুবক, তাহলে ইও ধ্রুবক। তাহলে এনটা যদি প্রথম কক্ষপথের ক্ষেত্রে, তাহলে এন ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে আর এনটা বা আর ওয়ানটা কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে? জেডের সঙ্গে। তাহলে যার জেড বেশি তার আর কম, অর্থাৎ যার পরমাণু ক্রমাঙ্ক বেশি তার ব্যাসার্ধ তত কম। অর্থাৎ এখানে ব্যাসার্ধ ডিপেন্ড করবে কার উপরে? পরমাণুর ক্রমাঙ্ক, পরমাণু সংখ্যার উপর। ওকে, তাহলে এখানে দেখে নাও, হাইড্রোজেন পরমাণু আছে, সেখানে আমরা জানি কি তার পরমাণু ক্রমাঙ্ক 1, তারপরে হিলিয়াম 2, লিথিয়াম 3। তা সব থেকে বেশি কার? লিথিয়ামের ক্ষেত্রে দেখে নাও, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3। তাহলে যার পরমাণু ক্রমাঙ্ক যত বেশি তার ব্যাসার্ধ তত কম। তাহলে এক্ষেত্রে এখানে কোশ্চেনে কি বলছে, নিচের কোনটির ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সর্বনিম্ন হবে? তা সেটা কার জন্য হবে? লিথিয়ামের ক্ষেত্রে হবে, লিথিয়াম প্লাসের ক্ষেত্রে। কারণ এর ব্যাসার্ধ, যেহেতু এর পরমাণু ক্রমাঙ্ক বেশি, সেহেতু এর ব্যাসার্ধ সব থেকে কম। মানে R1 প্রপোর্শনাল টু 1/z। ওকে, R1 প্রপোর্শনাল টু 1/z। ওকে, তার জেড যার বেশি হবে আর তা তো কম হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 13। একই কোশ্চেন দেখে নাও, একই কোশ্চেনের অন্য রূপ দেখে নাও, এখান থেকেও তুমি অ্যান্সারটা ভেরিফাই করতে পারবে। কোশ্চেন নাম্বার 13 দেখে নাও কি বলছে। কোশ্চেন নাম্বার এখানে কত বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 13। ওকে, এখানে কোশ্চেন নাম্বার 12, এটা কোশ্চেন নাম্বার 12 হবে, অ্যাকচুয়ালি এটা কোশ্চেন নাম্বার 11 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 13 বলছে দেখে নাও, বোর ব্যাসার্ধ A0 হলে জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ হবে অপশন এ A0 n স্কোয়ার বাই জেড, অপশন বি A0 n বাই জেড স্কোয়ার, অপশন সি A0 z বাই n স্কোয়ার, অপশন ডি A0 z বাই n স্কোয়ার। কোনটা হবে দেখে নাও, আমি এটা আবার লিখছি দেখে নাও। এই ফর্মুলা থাকলে তুমি বুঝতে পেরে যাবে, দেখো এই ফর্মুলাটা যদি থাকে। তাহলে কোশ্চেন নাম্বার 12 বা 13 ধরলাম। ওকে, অপশন এ, অপশন এটা কত দেখে নাও, অপশন এ হচ্ছে কি A0 n স্কোয়ার বাই জেড, অপশন বিটা কি A0 n বাই জেড স্কোয়ার, অপশন সিটা কি বলে দেখে নাও A0 z বাই n স্কোয়ার, অপশন ডিটা কি বলছে A0 z বাই n। তাহলে কোশ্চেনটা কি বলে দেখে নাও, বোর ব্যাসার্ধ A0 এবং হলে জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ হবে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে দেখে না এনতম কক্ষপথের ব্যাসার্ধ কি, আমি এটাকে আবার লিখছি, এখানটা দেখে নাও, আর এন ইকুয়াল টু এপসিলন নট n স্কোয়ার h স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে ফর হাইড্রোজেন জেড ইকুয়াল টু 1 হবে, আর প্রথম কক্ষপথে যেন n ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে যদি ব্যাসার্ধটাকে A0 বলি, তাহলে A0 ইকুয়াল টু কত পাচ্ছে দেখে নাও, এপসিলন নট h স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। A0টা দেখে নাও, ভালো করে দেখে নাও, এখানটায় A0টা আমরা কী পেলাম, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে আমি যেটা 1 বসিয়ে দিয়েছি, আর প্রথম কক্ষপথে যে n ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হচ্ছে A0 ইকুয়াল টু এপসিলন নট h স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। ওকে,
এবার আমরা এইটা লিখি, এইটাকে আমি লিখি। তাহলে অতএব আর এন ইকুয়াল টু এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। আর যদি এন স্কোয়ার বাই এইচ বাই জেড ইন্টু করি এপসিলন নট এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। ওকে, তাহলে এটার মানটা কত পেয়েছিলাম আমরা? a0। তাহলে বলতে পারি তাহলে বা আর এন ইকুয়াল টু a0 এন স্কোয়ার বাই জেড, a0 এন স্কোয়ার বাই জেড। কারণ দেখে নাও এটা কি ছিল, এইটা আমার a0, দেখো না, a0 ইকুয়াল টু এপসিলন নট এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। তাহলে a0 বসিয়ে দিলাম, এটা এন স্কোয়ার আর জেড রয়েছে, তাহলে এন স্কোয়ার বাই জেড। তাহলে আলটিমেট এনতম কক্ষপথের ব্যাসার্ধ হবে কি যে কোনো পরমাণুর ক্ষেত্রে, কারণ জেডটা রেখে দিয়েছি, a0 এন স্কোয়ার বাই জেড। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে দেখো না, a0 এন স্কোয়ার বাই জেড, অপশান এ। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কি বলছে দেখো না, একটি ভালো পরিবাহীতে পরিবাহী পটি ও যোজ্যতা পটির মধ্যবর্তী শক্তির পার্থক্য হলো, শক্তির পার্থক্য কত দেখো না। অপশান এ অসীম, অপশান বি বেশি, অপশান সি কম, অপশান ডি শূন্য। খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও, একদম বেসিক কনসেপ্টের উপর কোশ্চেনটা আছে। তাহলে দেখে নাও এর অ্যান্সারটা কি হবে। কোশ্চেন নাম্বার 14। ওকে, কি বলছে দেখে নাও, অপশান এ অসীম, অপশান বি বেশি, অপশান সি কম, অপশান ডি শূন্য। দেখে নাও, তাহলে তোমাকে একটা পটি তত্ত্ব সম্পর্কে জানতে হবে। অ্যাকচুয়ালি যে কি ফরবিডেন গ্যাপ বা শক্তিটা কি, শক্তি গ্যাপিংটা দেখে নাও। এখানে কি বলছে যে দুটি পটির মধ্যে শক্তির পার্থক্য কি দেখে নাও। যদি এটা আমি একটা বলি, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটাকে যদি আমি বলি কন্ডাকশন ব্যান্ড, তাহলে এই মাঝখানে হচ্ছে কি ফরবিডেন গ্যাপ বা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যেকার শক্তি, ওকে, গ্যাপিং এনার্জি। তাহলে এটা কি হয়, পরিবাহ অন্তরকের ক্ষেত্রে কি অনেক বেশি হয়ে যায়। যদি ইজির মানটা ভালো করে দেখেন, ইজির মানটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট হয়ে যায়, তাহলে কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আসতে পারবে না। তাহলে কোনো ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে না আসতে পারে, তাহলে কখনো কারেন্ট প্রবাহিত হবে না। সেই সমস্ত ইলেকট্রনের জন্য কারেন্ট প্রবাহিত হয় বা সেই সমস্ত ইলেকট্রনকে আমরা মুক্ত ইলেকট্রন বলি, যেই সমস্ত ইলেকট্রন পরিবাহী পটি বা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে থাকে। সাধারণত প্রথম অবস্থায় কি সাধারণত ইলেকট্রনগুলো সব ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি থাকে, আর এটা এখানে ফাঁকা থাকে। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে কি ইলেকট্রন যখন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে আসবে, সেই সমস্ত ইলেকট্রনই কারেন্ট প্রবাহিত করবে। তাহলে যদি আর এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে বা যোজ্যতা পটি থেকে কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী পটিতে ইলেকট্রন যেতে গেলে এদের মধ্যে কাছে গ্যাপিং এনার্জি আছে, তার থেকে বেশি এনার্জি ইলেকট্রনকে পেতে হবে বা ইলেকট্রনকে দিতে হবে, তবেই ইলেকট্রন এখানে আসতে পারবে। তাহলে যদি যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মধ্যে কাছে গ্যাপিং এনার্জিটা 3 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বেশি হয়ে যায়, তাহলে কখনো কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসতে পারবে না। তার মানে আসতে পারবে না মানে কি, তাহলে কখনো মুক্ত ইলেকট্রন পাবো না, তাহলে কখনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এটা হয় অন্তরকের ক্ষেত্রে। অন্তরকের ক্ষেত্রে কি হচ্ছে, যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মধ্যে যে গ্যাপিংটা থাকে সেটা 3 ইলেকট্রন ভোল্টের বেশি থাকে, তার ফলে কোনো ইলেকট্রন পরিবাহী পটির মধ্যে যেতে পারে না, তাহলে কোনো আমরা মুক্ত ইলেকট্রন পাবো না, সেই কারণে আমরা কোনো অন্তরকের মধ্যে কারেন্ট প্রবাহিত করতে পারি না। ঠিক একইভাবে অর্ধপরিবাহের ক্ষেত্রে যে গ্যাপিংটা থাকে, সেই গ্যাপিংটা কিন্তু একটু কম থাকে, 3 ইলেকট্রন ভোল্টের কম থাকে। যেমন সিলিকনের ক্ষেত্রে কি হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্টের মতো, আর জার্মানিয়ামের ক্ষেত্রে 0.67 ইলেকট্রন ভোল্টের মতো, তাহলে সেটা 3 ইলেকট্রন ভোল্ট অনেক কম, সেক্ষেত্রে ইলেকট্রন যাতায়াত করতে পারে। পরিবাহের ক্ষেত্রে কী হয় দেখে নাও, যেটা মেন কোশ্চেন, পরিবাহের ক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে পরিবাহী পটি, কন্ডাকশন ব্যান্ড আর যোজ্যতা পটি, ভ্যালেন্স ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করে যায়। অর্থাৎ এটা যদি আমার পরিবাহী পটি, এটাতে যোজ্যতা পটি হয়, এরা পরস্পর টাচ করে থাকে, এইভাবে টাচ করে থাকে, ওভারল্যাপ করে যায়। তার ফলে এদের মাঝে কোনো গ্যাপিং থাকেই না।
সেই জন্য পরিবাহের ক্ষেত্রে অল্প ভোল্টেজ দেওয়া হোক বা বেশি ভোল্টেজ দেওয়া হোক সর্বক্ষেত্রেই কারেন্ট প্রবাহিত হবে, কারণ এদের মধ্যেকার কোনো গ্যাপিং এনার্জির কোনো ফাঁকা জায়গা নেই। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, তাহলে এই দুটির মধ্যেকার যে শক্তি পার্থক্য অ্যাকচুয়ালি সেটা শূন্য। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দেখুন, সেটা কি হচ্ছে কি, সৌরকোষ কাজ করে, সৌরকোষ কাজ করে কোন ক্ষেত্রে দেখে নাও। অপশন এ সম্মুখ বায়াস, অপশন বি বিপরীত বায়াসে, অপশন সি বাহ্যিক বায়াসের অনুপস্থিতিতে, অপশন ডি অত্যন্ত উচ্চমানের বিপরীত বায়াস অবস্থায়। দেখে নাও সৌরকোষ এর মানে কিসের এক্সাম্পল হচ্ছে কি, এটা হচ্ছে কি ফটোডায়োড। ফটোডায়োডের কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ফটোডায়োডটা বুঝতে পারলে তুমি সৌরকোষটা বুঝতে পারবে। ফটোডায়োডেরই অ্যাপ্লিকেশন হচ্ছে কি সৌরকোষ। ফটোডায়োড একটা কি হয়, কোশ্চেন নাম্বার 50। ফটোডায়োড হচ্ছে কি দেখে নাও, ফটোডায়োডকে রিভার্স বায়াসে রাখা, ফটোডায়োডকে রিভার্স বায়াসে রাখা হয়। ওকে, তাহলে রিভার্স বায়াসে কি হচ্ছে, কারেন্ট খুব কম প্রবাহিত হবে, তাই না? কিন্তু যদি বাইরে থেকে আলো ফেলা হয়, ফোটন কণা ফেলা হয়, তাহলে ফোটন কণা যখনই ফটোডায়োডের মধ্যে পড়বে তার মধ্যে হচ্ছে কি ফোটন কণা উৎপন্ন হবে। ওকে, ফোটন কণা যখন ফোটন কণা উৎপন্ন হবে না, এখানে ফোটন কণা যখন ইলেকট্রনের উপর পড়বে তাহলে আলোক তড়িৎ ক্রিয়া অনুযায়ী সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে। তাহলে ইলেকট্রন যখন নিঃসরণ হবে তাহলে রিভার্স বায়াসে কারেন্টের পরিমাণ বেড়ে যাবে। কারণ সাধারণত রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, কারেন্ট আমরা কি খুবই নগণ্য পরিমাণ পাই, কারণ সেখানে মাইনরিটি ক্যারিয়ার যাতায়াত করে, সেই কারণে আমরা সামান্য পরিমাণ কারেন্ট পাই। কিন্তু যদি বাইরে থেকে ফোটন কণা ফটোডায়োডের উপরে ফেলা হয় তো সেখান যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ফোটন কণার শক্তি গ্রহণ করে সেখান থেকে ধাতব পৃষ্ঠতে মুক্ত হয় এবং এই পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তার ফলে যখন আমরা ফটোডায়োডের ভিতরে আলো ফেলছি তার মধ্যে সেখানে বাহক সংখ্যা বৃদ্ধি করছি। ইলেকট্রন মুক্ত হচ্ছে মানে কি, মুক্ত ইলেকট্রন পাচ্ছি, তার মানে সেখানে বাহক সংখ্যা বৃদ্ধি করাচ্ছে, আলো ফেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করাচ্ছি। তাহলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি হয়ে গেলেই কারেন্টের পরিমাণ কি যাবে, বেড়ে যাবে। তাহলে এখানটা কি হবে, কারেন্টের পরিমাণ আরো বেড়ে যাবে। তাহলে এখানে হচ্ছে ফটোডায়োডের ক্ষেত্রে কি হচ্ছে, এবং সেই কারেন্টটাকে আমরা যদি এখানে ব্যাটারি দিয়ে দিই, সেই ব্যাটারিতে আমরা স্টোর করে রাখবো ভোল্টেজ হিসাবে। এই কাজটাই করা হয় সৌরকোষে। সৌরকোষটা কি হচ্ছে, ফটোডায়োড লাগানো হয়, ফটোডায়োডের উপর যখনই আলো ফেলা হয় আলো ফেললেই ওখানে কি ইলেকট্রন মুক্ত হবে, ফোটন কণার জন্য শক্তি শোষণ করে ইলেকট্রন প্রবাহিত হবে এবং তার ফলে যেই কারেন্ট বা যেই ভোল্টেজ পাওয়া যাবে সেই ভোল্টেজটাই ব্যাটারির মধ্যে স্টোর থাকে। যখনই রাত হয় সেই ব্যাটারিটা অন হয়ে দিনের বেলা বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইটে দেখবে এগুলো সব ইউজ করা থাকে, তাই না? তো আসলে ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এখানেই হচ্ছে কি সৌরকোষটি কোন বায়াসে থাকবে, সৌরকোষ ফটোডায়োডের এক্সাম্পল, তাহলে কোন বায়াসে থাকবে, এটা বিপরীত বায়াসে। এখানে নেগেটিভকে পজিটিভ দিয়েছে আর এন টাইপকে পি টাইপকে, এটাকে দেখে নাও, এটা হচ্ছে কি এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। তাহলে পি টাইপকে নেগেটিভ আর এন টাইপকে পজিটিভ দিয়ে আছে। তাহলে রিভার্স বায়াস আছে, তাহলে ফটোডায়োড বা সৌরকোষ রিভার্স বায়াস বা বিপরীত বায়াসে থাকে, অর্থাৎ অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আজকে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।